যায় না। এখনো রাস্তায় আছেন চরিনামের কাছে, সেখানে গাড়ি আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, তারাও সেখানে আসছে এবং এই আগরতলা শহরেও যতটুকু আমাদের মাইকের আওয়াজ করছে, যারা আমাদের বক্তব্য শুনছেন সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য মাধ্যমে, শুধু ত্রিপুরাজ্যের মানুষ না, ত্রিপুরাজ্যের বাইরে অসংখ্য মানুষ যারা আমাদের আজকের এই সমাবেশ তারা প্রত্যক্ষ করছেন, আমি আপনাদের সকলকে, সংগ্রামী মায়েদের, বোনেদের, সক্রিয় অভিভাবকদের, ত্রিপুরাজ্যের সমস্ত নাগরিকদের আমাদের পার্টির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ত্রিপুরা হস্তেনি যারা তাও ক্ষমতা কন্যায় বরং এই দত্ত কাশবঙ্গ না করে যারা সকল নেয় তিনি খারান যারা খানায় কন্যায় যত তাকে পুরনো আম তিনি পার্টি নয়, তাই আমি সাকুর কথা ব্যাপার। হ্যালো বন্ধুরা, আমরা যখন এই জনসভার আয়োজন করি, এটার ঘোষণা করে মিডিয়ার বন্ধুরা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আপনাদের এই কর্মসূচি কি আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এটা এরকম কোন কর্মসূচি বা জনসভা ছিল? আমরা বলেছি হ্যাঁ, নির্বাচনের কথা হয়তো আলোচনা হবে, কিন্তু সেই অর্থে আমরা এক্ষুনি এটাকে সে নির্বাচনী সমাজ বলছি না। তাহলে আমাদের এই কর্মসূচি কিসের কর্মসূচি? এই কর্মসূচি গত 4.5 বছরের বেশি সময় ধরে এই রাজ্যে প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ, আক্রান্ত মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ গত 4.5 বছর অভিজ্ঞতায় আমরা ত্রিপুরাজ্যের এই যে তুরন্ত শাসক দল যারা গত 4.5 বছর ধরে সীমাহীন অপরাধ করে চলছে, গণতন্ত্রকে খুন করে, মানুষের অধিকারকে কেড়ে নিয়ে, বাক স্বাধীনতা, ভোটের অধিকার এগুলাকে ছিনিয়ে নিয়ে আমরা শেষবারের মতো তাদেরকে এই বার্তা দিতে চাই, অনেক ক্ষতি তোমরা করেছ, আছে অনেক পাপ তোমরা করেছ, শেষবারের মতো তৈরি হয়ে যাও, এই অপকর্ম থেকে, জনবিরোধী কাজকর্ম থেকে তোমরা ক্ষান্ত হও। গত অগাস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে সারা ত্রিপুরাজ্যে সমস্ত ব্লকে, সমস্ত মহকুমাতে, সমস্ত জেলাতে অসংখ্য ছোট বড় কর্মসূচির মাধ্যমে গত 4.5 বছর ধরে ত্রিপুরাজ্যের মানুষের জীবনের যন্ত্রণা, মানুষের কাজ নেই, খাদ্য নেই, বেকারদের কাজ নেই, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর তাদের প্রাপ্য দিয়ে তারা পায় না, এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, সরকারের ঘুম ভাঙানো, সংবিধান ফেরানোর চেষ্টা আমরা করেছি। অসংখ্য কর্মসূচির মধ্য দিয়ে লক্ষাধিক মানুষ আমাদের সেই কর্মসূচির সামিল হয়েছে, কিন্তু সেই কর্মসূচিগুলো
আমাকে সহজ বলে করতে দিয়েছে তা নয়, আমাদের মিছিল মিটিং আটকানোর চেষ্টা করেছে, পুলিশ দিয়ে ঠেকানোর চেষ্টা করেছে, মানুষকে আটকাতে পারেনি। শুধু আমাদের মিছিলে কর্মসূচি না, এই ত্রিপুরাতে সর্বত্র প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ স্কুলের কচি কাঁচা ছাত্রছাত্রীরা থেকে শুরু করে মহিলারা, শ্রমিকরা, কৃষকরা, জুনিয়ররা তারা চেষ্টা করছেন এই সরকারের ঘুম ভাঙাতে, কিন্তু ঘুম তাদের ভাঙছে না। বরঞ্চ কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করা যায়, প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া যায়, অধিকার কেড়ে নেওয়া যায়, সেই চেষ্টা প্রতিদিন হচ্ছে। যেমন আজকেও আমাদের গাড়ি বেরিয়ে দক্ষিণ ত্রিপুরাতে যে রেল চলে, সে রেলের বগি সংখ্যা অর্ধেক করে দেওয়া হয়েছে। ছোট গাড়ি চলতে দেওয়া হয়নি, হুমকি দেওয়া হয়েছে। তাই আমরা কর্মসূচি নিয়েছি এখানে রাজধানীতে এই সরকারি কর্তাব্যক্তি জানার জন্য, শাসক দলের কর্তব্য জানানোর জন্য। আমরা দেখি এত কিছুর পরও এই সরকারের প্রভাব নড়ছে না। গত 4.5 বছর ধরে যে প্রভাব করেছে, মুখ্যমন্ত্রী পাল্টিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হয়েছে। আর গত 4.5 বছর ধরে ভীষণ রকমের ডাবল ইঞ্জিনের সরকার, সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা, একটা নতুন নতুন স্লোগান নিয়ে আগামী করে কিভাবে মানুষকে নতুন করে প্রতারিত করবে সেই চেষ্টা। এই 4.5 বছরে কে প্রতারিত হয়, কে ঠকেনি? শ্রমিক, কৃষক, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ, যুবরা, ছাত্ররা, সামাজিক ভাতা যারা পান তারা, শিক্ষক কর্মচারীরা, কেউ বাদ নেই। অধিকার ফেরে নেওয়া তো এটা তো তাদের প্রায় জলভাগ শেখানো হয়েছে। এখন নতুন কায়দায় গত 17 তারিখ, সেপ্টেম্বর 17 তারিখ থেকে ত্রিপুরাতে মানুষকে মোকাবেলার জন্য নতুন চেষ্টা। কি চেষ্টা? গ্রামের রাস্তা মেরামত নেই, বিদ্যুতের তার ছেড়ে গেলে সে নতুন তার লাগে না, জলের পাইপ ভেঙে গেলে তার রিপেয়ার হয় না, ইন্টারভিউর পর ইন্টারভিউ, লোক এখন ইন্টারভিউ হচ্ছে, তার ফল প্রকাশ করা হয় না। টেট পাস করে জিআরবিতে পরীক্ষা দিয়ে হাজার হাজার ছেলে মেয়েরা বছর পর বছর অপেক্ষা করছে। 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা, এদের পুনর্বহাল করার জন্য কথা দিয়েছে, উল্টো তাদেরকে লাঠি পেটা করে এদের পুরস্কৃত করা হচ্ছে। এই রাজ্যের সর্বশিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা, টিএসআরের ব্যাটালিয়ান, তাদেরকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে। এদেরকে অতিরিক্ত বেতন দেবে বলে ঠকিয়ে সেখানে প্রায় বেকার খাটানোর মতো খাটাচ্ছে, কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে না। কে ঠকেনি এই 4.5 বছরে? কেউ বাদ নেই, কোন অংশের অনুভব। সেই জায়গায় গত 17 তারিখ থেকে তাদের নেতা নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে ত্রিপুরা চেয়ে নতুন প্রতারণার একটা রেল শুরু করেছে। সে প্রতারণার নাম হলো ঘরে ঘরে সুখ শান্তি।
কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে বেকার যুবকদের ছবি রেখে তার পেট ভরতে, গ্রামীণ বা শহরের শ্রমিকরা মন্ত্রীদের সেই ছবি রেখে এদের পেট ভরবে। এই রাজ্যের কৃষকরা, ক্ষেত মজুররা, জুনিয়ররা গত 4.5 বছর ধরে যারা প্রায় অভুক্ত, এই ছবিগুলো দেখে তাদের কাজ হবে। এই সুশাসন আজকে কিভাবে ঘরে ঘরে পৌঁছচ্ছে। শহরতলির উপদ্রব, ডাকাতি, লুট, ব্লকগুলো অফিসগত লুট হচ্ছে। প্রতিদিন পালাতে নারী নির্যাতন। যারা প্রতিবাদ করার চেষ্টা করছেন শুধু বামপন্থীরা না, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের কথা শুনে আজকে তারাও সুরক্ষিত না, তারাও নিরাপদ না। এদের বাড়ি ভাঙা হচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে, দোকান লুট করা হচ্ছে, এদের উপর আঘাত করা হচ্ছে। একজন দুষ্কৃতী, একজন সমাজবিরোধী সেখানে গ্রেফতার হয় না, বিচার হয় না। গত 4.5 বছর ধরে চলছে। এক হলো পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে যারা মুখ খোলার চেষ্টা করছেন, প্রতিবাদ করছেন, তাদেরকে ঠেকাও। সিপিআইএম সামনের সাথে দাঁড়িয়ে এই রাজ্যের গরিব সাধারণ মানুষ, বেকার যুবক, শিক্ষক, কর্মচারী সমস্ত অংশে অংশে কথা বলছে, এদের কাজ খাও। আজকে সিপিআইএম না, ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ যারা প্রতিবাদ করছে, সত্য কথা বলার চেষ্টা করছে, আজকে সবাই আজকে এদের হাতে তাদের হাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। কাজী বলরাই ঘাটে দাঁড়িয়ে আমরা আবেদন করতে চাই, ত্রিপুরাজ্যে ইত্য বছরে আর একটা দল জন্ম নিয়েছে। সমতলের নাম হল পাহাড়। আইপিএফটি যখন 6 মাসের মধ্যে ত্রিপুরালেন দিতে পারল না, স্বাভাবিক যারা প্রধানমন্ত্রীকে, ভারত সরকারকে বিশ্বাস করে এনসি দেববর্মন, মেবার কুমার জমাতিয়ারকে তারা তার কথা শুনে যারা ভোট দিলেন বিজেপি সরকার বড় প্রসাদে সাহায্য করলেন, হলো না। এদের মোহ ভঙ্গ হলো, ঘরে বসে গেল। আরেকটা দল তৈরি হলো, তারা বলছেন ত্রিপ্রাসাদে এবিসি এলাকার মানুষের তাদের পশ্চাৎপদতা দূর করার জন্য, তাদের বিগত কয়েক বছরের গালি দূর করার জন্য ত্রিপুরালেন না, বেকার ত্রিপুরালেন, ত্রিপুরালেন সিনিয়র, বেকার ত্রিপুরালেন দিনা। এবং সেই জায়গায় বললেন और सरकार जो एनएलएफटी टाइगर फोर्स टीएनवी বা টিউজে ছাইয়া তো কনস্টিটিউশনাল সলিউশন সাংবিধানিক সমাধান আমরা চাই। আমরা গণমুক্তি পরিষদ সিপিআইএম বলছি, আমরা তো সে কথাই বলছি, আমরা তো সে কথাই বলছি। এই গণমুক্তি পরিষদ সিপিআইএম গণতান্ত্রিক ভাবে লড়াই করে আমরাই তো ত্রিপুরাজ্যের মধ্যে সশস্ত্র বসে চালু করেছে। আজকে এটি তার ফসল। 78 আগে আগরতলা শহরের বাইরে গ্রামে কত কিলোমিটার রাস্তা ছিল। তিনি ভূকম্পার অঞ্চলের 200 কিলোমিটার লম্বা কমানি স্কুল কমানি খরচ ম্যাট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, আবার তো নয় সবক রেখা বামফ্রন্ট সরকার সিপিআইএম গণতন্ত্র পরিষদ ও সংবিধান লিখছি কনস্টিটিউশনাল আওয়ামী লীগ সিংহ চোবার খাইয়ে লড়াই খাইয়ে
대통령과 비세비가 타이거본 마음을 주도한다. 이 담은 목숨, 담은 누구의 동수, 우리나라 ABC 사원의 담은 누구의 동, ABC 사원의 가격들은 마음으로 스테이트 গভর্নমেন্টের কোন মন্ত্রী চিফ মিনিস্টার জায়গাতে কোন মন্ত্রী কুমলঙ্গ ভাষার থাঙ্গই কামথানানি নাম রমসুনি খাবে এডিসিনের মাথায় সস্তত বসে বিশিষ্ট কনস্টিটিউশনের বিশিষ্ট মাথায় ওরা কোনো ব্যাপার করতে আমি ভিলেজ কমিটি ইলেকশন से कहिए विलेज कमिटी से मांग रहा है এটা করার নাই আমি বলি তো আমরা গভর্নমেন্ট নাই লেফট ফ্রম সিপিআইএম গণমুক্তি পরিষদ কনস্টিটিউশনাল সলিউশন যদি কেবল ইমানো এবং লেফট ফ্রম ইমানো এডিসি বা যে কোনো স্বায়ত্তশাসিত প্রশাসন থেকে যদি কনস্টিটিউশনাল সলিউশন সাংবিধানিক পথে যদি কোনো সেই সুযোগ সুবিধা দিতে পারে এটা নিষ্ঠুরমতে কিছু কথা বলছি না এটা একমাত্র সিপিআইএম বাম করতে পারে এবং সেটা হলো লড়াই করে জনগণকে নিয়ে বিজেপির কাছে বিক্ষোভের মতো মিথ্যা করা যাবে এরা বিক্ষোভ ছাড়া বিক্ষোভ হিসাবে ছাড়া অন্যদেরকে কিছুতে দেখে না তাদের বর্ণাঢ্য কলম নাই আমরা তৈরি যে সাইয়া ইমান আলাদা মুক্তি লোকরাইডা গণতন্ত্র প্রণালী কংগ্রেসান্ত প্রণালী লোকরকে অধিকাংশ মানে লেফট ফ্রম লেফট লামা আমরা ইয়া করে কোনো লামা তাই কোনো এবং তার সাথে যেটা বলতে চাইছি এই ত্রিপুরাছেন আজকে বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত প্রায় 100 বছর মানুষ সবার কথা উল্লেখ করা যাবে না আমি বলতে চাই কৃষক জুনিয়র শ্রমিক তাদের নামে প্রধানমন্ত্রীর নামে কিছু কিছু প্রকল্প ঘোষণা করে ঠকাতে চাইছে আমরা তো প্রধানমন্ত্রী সম্মান নিধি দিয়ে 6,000 টাকা দিচ্ছি আমরা বলতে চাই শুধু রেখাতে বর্তমান বিজেপি সরকার মোদী সরকার প্রতি বছর একটি প্রজাতির মানুষকে 1,000 কোটি টাকার বেশি ঠকাচ্ছে তোমার প্রধানমন্ত্রী সম্মান নিধি বা আরো কিছু দিচ্ছ তার 1/4 তারপর পেট্রোল ডিজেল কেরোসিন তার দাম বাড়িয়ে সমস্ত কিছুর উপর ট্যাক্স চাপিয়ে যেভাবে এই ত্রিপুরাজের মধ্যবিত্ত অংশের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ তার উপর ট্যাক্স চাপাচ্ছে এগুলো যদি বলা হয় এই 4.5 বছরে এটা মাইনাস ছাড়া কিছু নেই ত্রিপুরাজের প্রাপ্তি কিছু নেই যার প্রতিফলন করছে এই শব্দ যে দুর্গাপূজা হয়ে গেল একটা বিবর্ণ ত্রিপুরা কৃষক ত্রিপুরা অচেনা ত্রিপুরা এই ত্রিপুরা আমরা আগে দেখিনি এই চেহারা দেখিনি আর কত নিষ্ঠুর হতে পারে কত অমানবিক হতে পারে এই সরকার সারা ত্রিপুরার মানুষকে অন্ধকারে রেখে আগরতলা শহরে কার্নিভাল করছে কার্নিভাল কিছু যুবক আনন্দ করেছে কিন্তু ত্রিপুরার কিছু যুবকের জন্য না এরা তো 40 লক্ষ মানুষের অল্প কিছু যুবকের আনন্দের জন্য কার্নিভাল এটা তো তাদের সঙ্গে তামাশা করা এই তামাশা গণতন্ত্রে চলে না তাই আমি বলতে চাই 10,323 যারা বন্ধুরা সর্বশিক্ষা অভিযান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মিড ডে মিল ওয়ার্কার গত 4.5 বছরে তাদের একটি নয়া পয়সা বেতন পায়নি 10,323 চাকরি দেবে বলে এদের বারবার পুলিশ পেটা করাচ্ছে এর সাথে পুলিশ পিএসআর কর্মচারী যেভাবে ঠকানো হচ্ছে একটা উপায় এই সরকারকে উপরে ফেলে দিতে হবে গণতান্ত্রিক উপায় এটাই
দুঃশাসন, সংবিধান যে গত 4.5 বছর অচল হয়ে আছে, সেই পরিবেশ ফেরাতে হবে। কাজে সমস্ত গণতান্ত্রিক দল, ধর্মনিরপেক্ষ দল, কি জাতীয় দল, কি আঞ্চলিক দল, ন্যাশনাল বা রিজিওনাল, সবার কাছে আমরা আহ্বান জানাই। ভোটে কিভাবে কারা কি প্রার্থী দেবে, কোথায় দাঁড়াবে, এটা আলাদা ব্যাপার। তার আগে যদি রাজ্যের এই বর্তমান পরিবেশ, জঙ্গলের রাজত্ব, তার অবসান না ঘটানো যায়, আপনি কি করে আপনার ভোট দেবেন? কি করে আপনার ইচ্ছাকে প্রতিফলিত করবেন? কাজে আমাদের উদাত্ত আহ্বান, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, কি সর্বভারতীয় কি আঞ্চলিক, ঐক্যবদ্ধ হোক, একটা রাজনৈতিক কর্মসূচি গঠন করে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ তৈরি করে, এরপরে যদি ভোট হয়, মানুষের সে আকাঙ্ক্ষা তখন রূপায়িত হবে। এবং সেই জায়গায় আমি আমার কথা বলা শেষ করবো, শুধু একটা অভিযোগ, ত্রিপুরা যে বর্তমান যুগের যুবাদের ছাত্র, আমরা বিগত 2 মাসে যে লক্ষাধিক মানুষকে আমাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা সামিল করেছি, তার বৃহৎ অংশ হল ছাত্র এবং যুবরা। আজকে সমাবেশেও আপনি তাকিয়ে দেখুন, আপনার ডাইনে, আপনার বামে, আপনার পেছনে, সামনে যে বসে আছে, সব যুবক। যুবক বন্ধুরা, লাঠি ছুটা দরকার নেই, প্রয়োজন হলে তো জানলাকে ডান্ডা করতে হবে। এটা কতিপয় সমাজ বিরোধী যারা আজকে পথ আটকাচ্ছে, রেল আটকাচ্ছে, ভোট আটকাচ্ছে, আপনার দোকান ভাঙছে, বাড়ি ভাঙছে, একসাথে শুধু দাঁড়ানো, পালিয়ে কোন বাঁচবে না। ওই বিপ্লব দেবের মতো তাড়াতাড়ি ত্রিপুরা পালিয়ে যাবে। এবং আর যদি চুপ থাকেন, আজকে আপনার বাড়ি লেগেছে, গাড়ি লেগেছে, ভোট পেরেছে, আগামীকাল আপনার বাড়িতে গিয়ে আপনার মাকে টেনে নেবে, আপনার বোনকে টেনে নেবে, দেখাই পারে না। কাজেই আমার হবে, আপনার হবে, এবং বিশেষ করে ত্রিপুরাদের এই যুবাদের হাতে আগামী ভবিষ্যৎ। ত্রিপুরাকে আমরা কি এই দানব মুক্ত, জঞ্জাল মুক্ত, এই রাক্ষসদের হাত থেকে ত্রিপুরাকে উদ্ধার করে এক নতুন ত্রিপুরা উপহার দিতে পারবো কি পারবো না, যুবরা সিদ্ধান্ত নিন। এবং আপনারা নিশ্চিত আপনাদের চেহারা দেখে, আপনাদের বিগত দিনগুলোতে আপনাদের যে ক্রমবর্ধমান এই গণতান্ত্রিক সংগ্রামে আপনার অংশগ্রহণ দেখে ত্রিপুরা রাজ্যের মানুষ এক নতুন ইতিহাস তৈরি করার জন্য শপথ নেবে। এই মিছিল আজকে এসছেন, ঘর থেকে বের হয়েছেন, দেশে উৎখাত করেছে, ঘরে ঢুকুন, নামুন, প্রতিজ্ঞানী শপথ নিন, কি আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আমার সবাইকে নমস্কার, যত পুরস্কার, যত হামলায় यही है समाधान इस बीजेपी को कि आने वाले निर्वाचन में भी यही होगा व्यवस्था। इस सरकार को हम हटाएंगे, फिर वापस जनता की राज त्रिपुरा के अंदर ले आएंगे। इसका संदेश जो है यहाँ से पहले दे रहा है। हमने देखा कई मील दूर बसें रोक दी गई, ट्रेन रोक दी गई, लोग पैदल आ रहे इस धूप के अंदर, अभी भी कई सारे नहीं पहुंच पाए। ये याद दिलाता है कि हमारे आजादी के संघर्ष में जब एक बहरी सरकार को सुनाने के लिए शहीद भगत सिंह ने एक बम फेंका था दिल्ली के असेंबली में, तभी उन्होंने कहा था कि हमारी राजनीति हिंसा की नहीं है, हमारी राजनीति है इस बहरे सरकार को सुनाने। और आज आप सभी लोग यहाँ पर अगरतला के अंदर इस बहरे सरकार को सुनाने के लिए जनतांत्रिक तरीके से, शांतिपूर्वक तरीके से इस विशाल महासभा का धमाका जो है सरकार को सुना रहे हो कि जनता के हित में काम नहीं करोगे
वापस घर जाना पड़ेगा। ये संदेश, ये धमाका आज यहाँ से सुनाई देता है, क्योंकि आज पूरे देश भर में कुछ और जगहों पर चुनाव हो रहे हैं। हिमाचल प्रदेश में हो रहा है, गुजरात के अंदर हो रहा है, और इन सब जगह पर हमारे प्रधानमंत्री जी जाते हैं और वहां पर आश्वासन देते हैं। पुराने प्रोजेक्ट 5 साल पहले जिसका उद्घाटन उन्होंने खुद किया, उसका फिर से उद्घाटन करते हैं और ये कहते हैं कि बीजेपी को चुनो तो आपकी भलाई होगी, आपका विकास होगा। आपके पास भी आ रहे हैं, सुना है 1 हफ्ते के अंदर यहाँ पर भी वही तमाशा चलेगा। यहाँ पर भी नए नए चीजों के ऐलान करेंगे, घोषणा करेंगे, लेकिन असलियत क्या है? लोगों के अंदर इतना आक्रोश है उनके नीतियों के खिलाफ कि आज हिमाचल के अंदर चुनाव की घोषणा की, साथ ही साथ जो गुजरात में होना था वहां पे घोषणा नहीं किया। क्यों? पूरे देश भर में अमूल दूध का दाम बढ़ाता है 2 रुपए प्रति लीटर, लेकिन गुजरात को माफ कर देता है। गुजरात के अंदर वो कहते हैं कि 2 सिलेंडर देंगे सबको, 1650 करोड़ रुपए खर्च करते हुए ये लालच दे रहे चुनाव से पहले कि वोट खरीदने के लिए। अगर चुनाव का घोषणा हो जाता है तो ये सब नहीं कह सकते। तो घोषणा, ये सब घोषणा करने के लिए चुनाव आयोग को उन पर भी ये अफसोस की बात है कि उन्होंने ये घोषणा नहीं की, साथ साथ जो होना चाहिए था। लेकिन इसी तरीके से लालच दिलाने की पूरी कोशिश होगी चुनाव से पहले, ताकि वोट बटोरे और लोगों के गुस्से को नरम करने की कोशिश करेगा। ये सावधानी आपको भी दिखानी होगी। यहाँ पर भी आएंगे और वही काम करेंगे, वही काम करने की कोशिश करेंगे और आप सबको समाधान देना होगा कि मोदी जी आपका पोल नहीं चलेगा, आपका पोल खुल जाएगा और हम लोग सब निश्चित रूप से तय कर चुके हैं कि जनता के हित में जो काम करेगा उन्हीं को हम जो है सरकार की जिम्मेदारी देंगे और किसी को नहीं। और अभी आपने सुना ये डबल इंजन की सरकार के कामकाज हमारे कॉमरेड जितेंद्र चौधरी से कि किस तरीके की उनकी जो कामकाज जो चल रही है उसके खिलाफ लोगों के अंदर जो असंतोष और गुस्सा जो बढ़ रहा है। तो आज ये जवाब अगर आप देनी है तो एक तरफ से विपक्षी पार्टियों को कहते हैं प्रधानमंत्री जी ये रेवाड़ी कल्चर जो है ये नहीं चलेगा, लेकिन गुजरात के अंदर वो कर सकते हैं कि सीएनजी और एलएनजी की नेचुरल गैस का प्राइस जो है वो कम कर सकते हैं। वो रेवाड़ी नहीं है। खरबपतियों को टैक्स का छूट दे सकते हैं, वो रेवाड़ी नहीं है। अपने मित्र बड़े बड़े पूंजीपतियों को उन्होंने जो कर्जा लिया बैंकों में से, बैंकों में जो कर्जा लेते हैं बैंक से, वो किसका पैसा? आपका और हमारा पैसा जो बैंक अकाउंट में, उस पैसे को उसके ऊपर वो कर्जा लिया और कितना कर्जा माफ कर दिया मोदी साहब ने? 11 लाख करोड़ रुपए पिछले 8 सालों में 11 लाख करोड़ रुपए की माफी कर दी। ये लूट ले तो क्या, लेकिन ये रिकॉर्डिंग नहीं, ये सब लालच देकर चुनाव के सामने वोट खरीदने की जो पूरी की पूरी कोशिश है, इससे हमारी अर्थव्यवस्था को बर्बाद कर रहे हैं और लोगों की रोजमर्रा की जिंदगी को बर्बाद कर रहे हैं। आज ये आंकड़ा निकला कि अक्टूबर के पहले 19 दिनों में तकरीबन 3% हमारे देश के अंदर बेरोजगारी बढ़ गई हमारे नौजवानों की। 3% का मतलब क्या होता है देश में? 3% का मतलब 4 करोड़ लोग। 4 करोड़ लोग हमारे देश के अंदर नौजवान वो और ज्यादा बेरोजगार हो गए हैं इस 19 दिनों में। महंगाई के ऊपर कोई अंकुश नहीं। दुनिया के अंदर आंकड़े और संस्था बताते हैं कि सबसे ज्यादा अगर भूखमरी की बीमारी अगर कहीं पर बढ़ी है तो वो हिंदुस्तान में। अपनी सरकार नहीं मानती है सब आंकड़ों, वो कहते ना खुद की आंकड़े देती है सरकार, ना दुनिया के आंकड़ों को मानती। और ये कोविड महामारी के चलते हुए जितने तादाद में लोगों के अंदर गरीबी बढ़ी है, उससे 2/3 पूरे दुनिया की गरीबी जो बढ़ी है उसके 2/3 का हिस्सा शर्म आती है वो अपने भारत से।
ऊपर अत्याचार बढ़ते जा रहे हैं, लेकिन अमीर अमीर होता जा रहा है और गरीब गरीब होता जा रहा है। ये सरकार सिर्फ लुटेरों के लिए है। देश की संपत्ति को लूट कर अपने मित्र पूंजीपतियों को उनको जो है मुनाफा बनाने का मौका दे रहे और वहां से जो उनको जो पॉलिटिकल फंडिंग के रूप में जो पैसा मिलता है उस पैसे का गलत इस्तेमाल करते हुए लालच देकर वोट खरीद कर वो जो है चुनाव जीतने की कोशिश करते हैं। लेकिन ये अब चल नहीं पा रहा, उनके खुद गुजरात के अंदर नहीं चल पा रहा। उसीलिए डर के मारे वहां पर चुनाव का घोषणा नहीं किया, वहां पे ये नए नए लालच वाले स्कीम जो है वो लागू कर रहे। लेकिन आज के दिन ऐसी परिस्थिति में ये एक नया उसूल बना दिया भाजपा ने आज कि चुनाव अगर हार भी जाए तो वो जो है सरकार वही बनाएंगे। हारेंगे चुनाव लेकिन सरकार बनाएंगे, क्योंकि विपक्षी दलों के एमएलए को खरीद अगर खरीदने के लिए तैयार नहीं होता विपक्षी दल का एमएलए तो उसको ऊपर आपके सेंट्रल एजेंसीज को चला दीजिए, ईडी और सीबीआई को, और उससे डराकर उसको जरूरत पड़े तो गिरफ्तार करवा लो। अगर इससे भी नहीं चुका तो उसे जेल में बंद कर दो। तो इस तरीके से वो गोवा के अंदर, कर्नाटक के अंदर, मध्य प्रदेश के अंदर, आप महाराष्ट्र के अंदर, आपके पूर्वी उत्तर में कई सारे प्रांतों के अंदर हारे हैं चुनाव, लेकिन सरकार बना लेते हैं इस तरीके के काम करते हुए। आज त्रिपुरा को हम आप सबको आज सावधान रहना है। आज सावधान रहना है कि किसी भी तरीके से जो जनता की मत है उस जनता की मत के ऊपर कोई रोक लगाने की कोशिश करे तो जैसे भगत सिंह ने कहा कि शांतिपूर्वक ढंग से धमाका सुनाएंगे, आप सबको धमाका सुनाते हुए अपनी आवाज को वोट के अंदर बदलना है। तभी जो है त्रिपुरा के अंदर जनतंत्र की बचाव होगी और लोगों की भविष्य जो है वो निश्चित रहेगा। तो आज इस हालत में हमें ये देखना रहेगा कि उनके पास एक ही हथियार बचा है, वो हथियार है एक भाई को दूसरे भाई से लड़ाने की। एक भाई को दूसरे भाई से लड़ाने की बहुत सारे प्रदेश में हिंदू मुसलमानों के बीच में तनाव पैदा करके एक भाई को दूसरे भाई से लड़ा देंगे। वो जो है अपनी सांप्रदायिक ध्रुवीकरण यानी एक नफरत के आधार, हिंसा के आधार लोगों के अंदर बंटवारा करते हैं, लोगों को लामबंद करना चाहते हैं अपनी राजनीतिक स्वार्थ के लिए। इससे बड़ा नुकसान देश की एकता और अखंडता के लिए और कोई नहीं कर सकता। और इसी के चलते हुए आज दुनिया के अंदर सभी आंकड़ों में भारत का बहुत भारी गिरावट, और ये गिरावट के सामना करने की जगह आज जो है ये सरकार गलत प्रचार और पैसे का इस्तेमाल करते हुए, धमकी का इस्तेमाल करते हुए और अपने संस्थाओं का इस्तेमाल करते हुए ईडी या सीबीआई वो दूसरे लोगों की आवाज को बंद करवाना चाहता है। और कोई भी उनके खिलाफ आवाज उठाएगा उनको जो है देशद्रोही के नाम पर उनके ऊपर आरोप लगा के जेल में लगे देते। अभी क्या हुआ गुजरात के अंदर बिल्डिंग वालों का जो खुलेआम गैंगरेप होकर खुलेआम कत्ल किया, उन सभी लोगों को आज सफाई हो गई सुप्रीम कोर्ट के सामने, सबसे ऊंचाई हमारी कोर्ट कचहरी के सामने कि केंद्र सरकार ने उनको रिहा करने के लिए आदेश की मंजूरी दी। यानी एक तरह से बेटी बचाओ बेटी पढ़ाओ, दूसरी ओर से बलात्कार करके हत्या करने वाले को रिहाई करो। और ये भी अजीब बात है, इसके बारे में सुनवाई आज सुप्रीम कोर्ट ने, ठीक है उनकी वो निर्णय हम उसकी इज्जत करते हैं, लेकिन वो सुप्रीम कोर्ट ने वो डेट को निर्धारित किया गुजरात के चुनाव के बाद, ताकि इसका असर गुजरात के चुनाव पे ना पड़े। अब इस तरीके की बातें जो हो रही है, या अब आपके बॉम्बे के हाईकोर्ट ने रिहा कर देती है एक यूएपीए के अंदर एक अपाहिज डिसेबल्ड 90% डिसेबल्ड जो व्हील चेयर पे रहता है एक प्रोफेसर, उसको छूट देती है, लेकिन उसको सुप्रीम कोर्ट ने छुट्टी के दिन मिलकर उनको जो है कहती है कि इसको वापस लेके इसको जेल में रखा। इसी तरीके से कई सारे
कोर्ट कचहरी से आपके यहाँ तक ये इलेक्शन कमीशन, इन सब के ऊपर दबाव है कि शासक पार्टी के साथ जो है उनके साथ देने के लिए ये सब दबाव चल रहा है। इससे हमारी जनतांत्रिक व्यवस्था को ही जो है आज नष्ट किया जा रहा है। यानी एक तरह से देखें, भारत का संविधान जो है, जिसके 4 मुख्य स्तंभ है, और वो 4 मुख्य स्तंभ है धर्मनिरपेक्ष जनतंत्र, दूसरा है आर्थिक संप्रभुता, यानी देश की संपत्ति आपकी और हमारी, मालिक लोग है। आज मोदी सरकार हो या कोई भी सरकार, ये सरकार जो है सिर्फ मैनेजर को कोई अधिकार नहीं होता बिना जो मालिक है उसकी इजाजत लिए हुए उस संपत्ति को बेचने का। मोदी सरकार वही काम कर रहा है, बिना हमारी इजाजत लिए, आपकी हमारे लोगों की, वो हमारी संपत्ति को बेच रहा है पब्लिक सेक्टर को, और ये लूट मची हुई है। ऐसे परिस्थिति में मालिक को क्या करना चाहिए? मालिक के पास सामने एक ही रास्ता है, और वो रास्ता है कि ये मैनेजर अगर गलत कर रहा है, लूट रहा है हमारी संपत्ति को, इस मैनेजर को हटाओ और नए मैनेजर को ले आओ। वही है तरीका हमारी संपत्ति को बचाने का, और उसी तरीके से आज इस बीजेपी को हटाने की जरूरत है देश में और आपके त्रिपुरा में। बिना उसके ना हमारे देश को बचा पाएंगे हम, ना हमारी जनतांत्रिक अधिकारों को, ना हमारी भविष्य। तो ऐसे परिस्थिति में मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की सीधा अपील है लोगों से कि आज के दिन एकमात्र अपील अगर कोई है कि कौन है ये ताकत जो इस सांप्रदायिक ध्रुवीकरण को, ये जो लूट मचा हुआ है इस देश का, इस संपत्ति का, इस लूट को रोकने वाला कौन है, उसका एक ही तरीका है और एक ही उसका जवाब है। याद करिए, बहुत कुछ रामायण के बारे में, रामायण को याद करते हैं हमारे भाजपा के लोग। रामायण में याद है ना, राम जी भी जो है वो एक अश्वमेध यज्ञ करते हैं, जो आज बीजेपी समझ रही है उनका एक अश्वमेध यज्ञ चल रहा है भारत। अश्वमेध यज्ञ का मतलब क्या होता है? अश्वमेध यज्ञ का मतलब ये होता है कि राजा एक सफेद घोड़ा भगाता है, और घोड़ा कहाँ तक भागता है वो सब कहता है ये पूरा मेरा राज है। अगर किसी को हिम्मत करनी है तो उस घोड़े को रोकना पड़ेगा, और घोड़ा रोकेगा तो राजा की सेना के साथ लड़ना पड़ेगा। कोई हिम्मत नहीं करता तो घोड़ा भागते रहती है। मोदी साहब और भाजपा आज एक समझ रहे कि उसके घोड़े को रोकने वाला कोई ताकत नहीं है। लेकिन याद करो, उन्हीं की परिभाषा में बोल रहा हूं, उन्हीं की परिभाषा में बोल रहा हूं। रामायण में राम का घोड़ा को कोई रोकता है? कौन है ये घोड़े को रोकने वाला? घोड़े को रोकने वाला 2 जुड़े भाई, लव और कुश, और ये जुड़े भाई इस राम की अश्वमेध यज्ञ के सफेद घोड़े को रोकते हैं। आज की राजनीतिक परिस्थिति में राजनीतिक जुड़े भाई हैं, और वो राजनीतिक जुड़े भाई हैं जो इस लाल झंडे के अंदर नजर आ रहे हैं आपको। एक किसान का हथौड़ी और एक किसान का हसिया और मजदूर का हथौड़ी। ये किसान हथौड़ी का जो एकता है, ये है 2 जुड़वे भाई, और ये 2 जुड़वे भाई इस लाल झंडे के साथ है। और ये लाल झंडा आज भाजपा के अश्वमेध यज्ञ को रोकेगा, इस सफेद घोड़े को रोकेगा, और अपने देश को और त्रिपुरा को बचाएगा। आज ये हम लोगों को ये संकल्प लेंगे, ये आज देश को बचाना, तब इस लाल झंडे को मजबूत करना। त्रिपुरा के अंदर हमारे ट्राइबल और नॉन ट्राइबल लोगों के बीच में जो एकता रहा है, ये है जुड़वे भाई त्रिपुरा के, ट्राइबल और नॉन ट्राइबल के लोग। इन जुड़वे भाइयों की एकता को जो तोड़ रहे हैं बीजेपी वाले, उसको बरकरार और कायम रखने की जरूरत है। तो इस लाल झंडे को मजबूत करते हुए, वामपंथी ताकतों को मजबूत करते हुए हमारी अपील है सभी धर्मनिरपेक्ष ताकतों से और सभी धर्मनिरपेक्ष ताकतों से कि आज हम सब के सामने हमारा कर्तव्य है हमारे भारत को बचाना, और भारत को बचाना है। बिना त्रिपुरा को बचाए हुए भारत नहीं बच सकता। त्रिपुरा को बचाना है, भारत को बचाना है। अगर भारत को बचाना है तो आज सब धर्मनिरपेक्ष ताकतें इस सांप्रदायिक ध्रुवीकरण के खिलाफ,
इस नफरत और हिंसा की राजनीति के खिलाफ, और जिस तरीके से हिंसा की राजनीति की इस्तेमाल होती है अपनी राज को हासिल करने के लिए भाजपा की तरफ से, उसको बिना हराए हुए ये संभव नहीं है। आज अगर अपने देश को बचाना है, भारत को बचाना है, त्रिपुरा को बचाना है, तो सब धर्मनिरपेक्ष ताकतों के सबसे ज्यादा लामबंदी करने की जरूरत है, ताकि वो इस सांप्रदायिक जहर को, इस सांप्रदायिक ध्रुवीकरण को हम हरा सकें। और इसी के आधार भारत को बचाते हुए आज भारत को बदलना, एक बेहतर भारत के अंदर, क्योंकि आज कोई संपत्ति की और साधन की कमी नहीं है देश में, हम बदल सकते हैं अगर नीति सही होंगे। आज हमारे देश के अंदर साधन की कोई कमी नहीं है। यही पैसा जो हमारे अमीरों को आपके टैक्स के चूक में दे रहा है मोदी सरकार, उसके ऋण माफी कर रहा है मोदी सरकार, 11 लाख करोड़, जैसे मैं पहले बोल रहा था आपको, 11 लाख करोड़ रुपए जो ऋण माफी किया पिछले 8 सालों में, अगर वो नहीं होता, यही पैसा खर्च करता मोदी सरकार हमारे देश के अंदर सड़कें बनाने के लिए, नहरें बनाने के लिए, तो लाखों करोड़ों की तादाद में नए नौकरियों और सृष्टि होती है। हमारा नौजवान भटकता नहीं, बेरोजगार, उसके लिए नई नौकरियां सृष्टि हो सकती है। और वो नई नौकरियां जब नौजवान को मिलेगा, वो जब उसका वेतन खर्च करेगा, तब ये बंद पड़े कारखाने, छोटे मोटे कारखाने, ये सब खुलेंगे और रोजगार और बढ़ेगा। ये रास्ता सामने है, ये विकल्प है सामने। ये विकल्प के चलते हुए हम भारत को, त्रिपुरा को और पूरी देश के हर हिस्से को हम बदल सकते हैं, एक बेहतर समाज में, एक बेहतर प्रांत में। लेकिन वो करना है तो इन राजनीतिक ताकतों को सरकार से दूर रखना होगा, तभी ये संभव है। तो वैकल्पिक नीतियां हैं, साधन है देश के अंदर, लेकिन सबसे बड़ी अड़चन है ये भाजपा और उसकी नीतियां और उसकी नफरत और हिंसा की राजनीति, उससे मुक्त पाना जरूरी है। और वहां पर अपने नौजवानों का बहुत बड़ा भूमिका है। नौजवान हमारा तय करेगा कि क्या किस तरीके की भविष्य होगी खुद की, और किस तरीके की भविष्य होगी अपने देश का और आपके त्रिपुरा का। और ये नौजवान को आज तय करना होगा कि किस तरीके से त्रिपुरा चाहते हो आप, किस तरीके के भारत चाहते हो आप। अगर ये भारत को एक बेहतर भारत में बनाना है, तो आज इन ताकतों को सत्ता से दूर रखना अनिवार्य है, वरना ये संभव नहीं हो पाएगा। आज बड़ी गर्व के साथ कह रहे हैं कि मोदी साहब और उनकी सरकार की अमृत काल आ चुका है। अमृत काल यानी आज से लेकर भारत की आजादी के 100 साल तक, ये पिछले आगे के जो 25 साल है, ये देश के लिए अमृत काल होगा। उनके शासन में ये अमृत काल होगा। याद रखिए, उन्हीं की परिभाषा में बोल रहा हूं। अमृत पैदा कैसे होता है? भाजपा की परिभाषा में अमृत पैदा होता है समुद्र मंथन। समुद्र मंथन जब चल रहा होता है, अमृत पैदा होकर आता है, और साथ ही साथ विष भी पैदा होकर आता है। एक कलश में अमृत होता है, एक कलश में विष होता है। और अमृत जब पैदा होकर आया आपके समुद्र मंथन में, सबसे पहले राक्षस लोग जो है वो अमृत के कलश को लेकर वो भाग जाते हैं। अब देखकर लोग परेशान था। अगर राक्षस लोगों के पास अमृत है तो वो निरंतर जिंदा रहेंगे और वो अपना प्रशासन चलाते रहेंगे। तो इसको कोई ना कोई तिगड़म करके देवता लोगों को ये कोशिश करना था कि उसको वापस ले जाए राक्षसों के हाथ से। आज आप, हम और अपना देश भी उसी जगह पर अटका हुआ है। अमृत पैदा हुआ मंथन से, राक्षस लेके भाग गए। आज उसको वापस लाना है, देश की जनता के हित के लिए वापस लाना है, आज देश के हित के लिए, अपने आप को बचाने के लिए और अपने भविष्य के लिए, अपने विकास और विशाल तरीके से अपनी सभ्यता को आगे ले जाने के लिए आज इस अमृत को वहां से उठाकर वापस लेना है जनता और देश के हित में। आज वो है संघर्ष। क्या आप सबको तय करना होगा कि तैयार हैं आज जिस गलत लोगों के हाथ में अमृत पहुंचा है, उस अमृत को हम वापस ले आएंगे उनके हाथ से और जनता और देश के लिए इस्तेमाल करेंगे। इसके लिए तैयार है कि नहीं? आवाज
हिम्मत करके पूरी कोशिश इन्होंने जो की इस कड़ी धूप में, पूरी राज्य सरकार की कोशिश और भाजपा की कोशिश के बावजूद हजारों की तादाद में इतनी बड़ी जनता यहाँ पे जो हो रही है, आमसभा जो हो रही है, वो ही प्रमाणित करता है कि आज जितने भी बार मोदी साहब आ जाए हैं त्रिपुरा में, त्रिपुरा की जनता ने तय कर चुकी है ये कुशासन की सरकार भाजपा पार्टी नहीं चल सकती है और आने वाले दिनों में जनता का राज होगा, लोगों को राज होगा, तो इनको हम हराएंगे और लोगों के राज को फिर वापस बिठाएंगे और ये जनता के साथ आप लोग सब इजरायली से वापस जाकर जनता के बीच में जाएंगे। ये हमारी विश्वास है, उम्मीद, और इसी विश्वास और उम्मीद के साथ आप सबको फिर से दोबारा हम हमारी क्रांतिकारी अभिनंदन देते हुए इंकलाब जिंदाबाद बोलते हुए मेरी बात कर रहा हूँ। इंकलाब जिंदाबाद। 55 মাসের অভিজ্ঞতা বিজেপি আইপিএফ জোট সরকার আমাদের ত্রিপুরার মানুষ উপজাতি অনুপজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে পলে পলে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে তাৎপর্য মণ্ডিত ঐতিহাসিক ঐতিহ্য ত্রিপুরার বুকে গড়ে তুলেছে, 55 মাসের দুঃশাসনে বিজেপি আইপিএফ জোট সরকার এগুলোকে ধ্বংস করেছে, শ্মশানের কিনারায় নিয়ে গেছে। গণতন্ত্র আক্রান্ত, ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি, মৌল ভাবনা আক্রান্ত, ব্যক্তি স্বাধীনতা নাগরিক অধিকার আক্রান্ত, প্রেসের প্রচার মাধ্যমে স্বাধীন সত্তা মতামত ব্যক্ত করার যে অধিকার আক্রান্ত, ভোট দেওয়ার যে অধিকার, স্বাধীনভাবে নির্ভয়ে আপনার পছন্দের প্রার্থী বা দলের প্রতিনিধিকে আক্রান্ত। এটা দেশের শৈল একদলীয় সন্ত্রাস ত্রিপুরার বুকে চলছে। এটা ত্রিপুরার ঐতিহ্য না, এটাকে চলতে দেওয়া যায় না। এর থেকে ত্রিপুরাকে উদ্ধার করবার জন্য ত্রিপুরার গণতান্ত্রিক দেশপ্রেমিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন সমস্ত শক্তিকে দল মত সবকিছুর ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমাদের এই ঐতিহ্যকে পুনরুদ্ধার আমরা করতে না পারি, পুনঃপ্রতিষ্ঠা আমরা করতে না পারি, বেঁচে থাকবার জন্য আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ জরুরি সমস্যাগুলো দাবিগুলো সেগুলোর জন্য কথা বলবো কি করে, লড়াই করবো কি করে, সংগ্রাম করবো কি করে। তাই আজকের দিনে শুধু বামফ্রন্ট না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, আমাদের ত্রিপুরায় বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে বিজেপির বিরুদ্ধে এখানে সেখানে কথা বলছেন, আক্রান্ত হচ্ছেন, আপনারাও আপনাদের কাছে আমরা আবেদন করব, ভোটে যখন আসবে কোন দল তার সাথে নির্বাচনী সমঝোতা করবেন, এটা যার যার দলীয় যে নীতি মতাদর্শ কৌশলগত অবস্থান তার উপর ভিত্তি করে ঠিক করবেন। এই স্বাধীনতা প্রত্যেক দলের আছে, স্বাতন্ত্র অস্তিত্ব রক্ষা করে সে ভূমিকা নেবার যে অধিকার, সে অধিকারের উপর আমাদের কারণ হস্তক্ষেপ করার সুযোগ নাই। কিন্তু আমাদের যে ঐতিহ্য যেটাকে ধ্বংস করে ফেলেছে, এটাকে পুনরুদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনিও যদি সেখানে আপনার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য ভূমিকা দিতে চান, আপনিও আক্রান্ত হচ্ছেন, সেই কারণে আপনাদের কাছে আমরা আবেদন করব এই প্রশ্নে আমাদের গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শক্তি বামপন্থী অংশ আমাদের ঐক্যবদ্ধ ভাবে এগোতে হবে। এটাই হচ্ছে এই সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন। আমরা বিশ্বাস
মানুষ এই সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এই প্রশ্নে কার্যকরী ভূমিকা নেওয়ার মতো একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা গ্রহণ করবেন। অভিজ্ঞতা কি গত নির্বাচনে তাদেরকে সবচাইতে বেশি প্রলুব্ধ করেছিল যুব শক্তি। কি প্রতিশ্রুতি বলে আপনাদের ভারাক্রান্ত করবো না, আপনারা আমার থেকে বেশি জানেন, আমাদের আগের বক্তারা এগুলো বলবার চেষ্টা করবেন। কোথায় চাকরি? এই সরকার থাকবে আপনার বেকার সমস্যার সমাধান হবে। এই যদি বিশ্বাস করেন তাহলে আমার প্রদান যদি কাজের সংস্থানের সুযোগ সৃষ্টি করবার জন্য সরকারের কাজ দেওয়ার প্রশ্নের লক্ষ্যে দরজা জানালা উন্মুক্ত করতে হয়, তাহলে এই যে সরকার, এই সরকারকে রেখে কিন্তু এটা হবে না। একে যদি উৎখাত করে জনদরদী শক্তির সমন্বয়ে বিকল্প একটা সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত করতে না পারেন, বেকার জীবনের যে যন্ত্রণা আকাশচুম্বী হচ্ছে তার থেকে রেহাই রক্ষা পাওয়ার জন্য বিকল্প কিন্তু কিছু নাই, কোনো প্রলোভনের ভাবে পা দেবেন না। 10,300 ভোটের সময় তাদেরকে যে প্রলোভন দেখিয়েছিলেন, যারা এদের মুখের গ্রাস স্মরণ করেছে, তারাই মিলিত ভাবে গত ভোটের লড়াই তাদেরকে প্রলুব্ধ করে একটা অংশকে ব্যবহার করার চেষ্টা করেছে। তাদেরকে আমরা অপরাধী করছে না। 55 মাস হয়ে গেল, কোথায় কাজ? বরং কথা বলবার চেষ্টা করলে পরাক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, সচিবালয়ের সামনে অথবা বিধানসভার সামনে। এই পরিস্থিতির অবসান ঘটাতে গেলে 10,323 তাদের প্রতি সুবিধা করতে গেলে পর, তাদের মুখের গ্রাস তাদেরকে ফিরিয়ে দিতে গেলে পর, এই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ না করতে পারলে পর, জনদরদী কোন একটা শক্তির হাতে সামনের দিনে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দিতে না পারলে পর এই সমস্যার কোনো সমাধান নাই। হাজার হাজার কর্মচারী এরা স্থায়ী নাও হতে পারে, তাদেরকে একটা আক্রোশমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ছাঁটাই করে দিয়েছে, তাদের কাজ হরণ করেছে। এদেরকে যদি এই অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে দুঃশাসনের সরকারটা চলছে, যুবশক্তির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, এদেরকে যদি ক্ষমতাচ্যুত করা না যায়, তাহলে এই সমস্যার তো সমাধান হবে না। এই বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি। শুধু বড় সমাবেশে অংশগ্রহণ করলেই কিন্তু চলবে না, এখান থেকে নতুন করে প্রতিজ্ঞা নিতে হবে, দৃঢ় দৃষ্টিভঙ্গি নিয়ে এলাকায় ফিরে যেতে হবে, নতুন মানুষের কাছে কিন্তু আমাদের পৌঁছতে হবে। এটা করতে না পারলে পর মূল লক্ষ্যে কিন্তু পৌঁছা যাবে না। কোথায় কেন্দ্রীয় সরকার বেতন কমিশন আমাদের শিক্ষক কেরানি কর্মচারী বন্ধুদের মাথা খারাপ করে দিয়েছিল প্রতি বিধানসভা নির্বাচন। আমি বিস্তৃত কাহিনীতে যেতে চাই, দিয়েই তো পাচ্ছেন না। মাত্র 8টা নিয়ে দিয়েছে, বামফ্রন্ট সরকারের সময় বছরে 2টো করে দিয়ে দিত, 5 বছরে 10টা নিয়ে। আপনাদের চাহিদা মতো দিতে না পারলেও এই নিয়ম রক্ষা করে এই ভূমিকা সরকার পালন করার চেষ্টা করেছে। এই সরকার যারা 7 সেন্ট্রাল পে কমিশন কার্যকরী করবেন আপাতমস্তক, নিজেরাই বললেন না কেন্দ্রের সরকারে, তাদের বলেন তারা পরিচালিত রাজ্যের যে সরকার যেটা করছে না, তারা ত্রিপুরাই করে দেবেন। বিভ্রান্ত হয়েছে আপনারা, এখন বিয়ে পাচ্ছে যেখানে সেখানে শিক্ষক কেরানি কর্মচারীদের প্রতি করছে, পত্রিকায় উঠছে, এটা একটা ব্যবসার ফাঁদ হয়ে গেছে। বিভিন্ন দপ্তরের কথা উল্লেখ করে বলছে টাকা পেলে বদলি হচ্ছে, টাকা পেলে বদলির যে নির্দেশ এটা সংশোধন করছে। কি চলছে?
এই অবস্থা থেকে যদি মুক্তি চান, এই সরকার থাকবে, আপনার চাহিদা পূরণ হবে, এই আক্রমণ প্রতিহত করা যাবে, ভুল করবে। তাই আবেদন করব এই সরকারটাকে উৎখাত করবার জন্য, গণতান্ত্রিক শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য, জনগণের প্রতি দায়বদ্ধ যারা তাদেরকে নিধন করে সামনের লড়াইয়ে এই সরকারে প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের কিন্তু ঘরে ঘরে শপথ দিতে হবে। না হলেও এই অবস্থা কিন্তু কোনো পরিবর্তন করা যাবে। 200 দিন রেগার কাজ হবে, 340 টাকা মজুরি হবে। এখন কি দেখা যাচ্ছে? 32 দিন 35 দিন তাদের ঠিক সময়ে মজুরি পাচ্ছেন না, মন্ডলের লুটপাট লুট করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় 200 দিন, কোথায় 340 টাকা মজুরি? তাহলে এর থেকে যদি এই লুণ্ঠন থেকে, দুর্নীতির হাত থেকে ত্রিপুরাকে যদি বাঁচাতে চান, গ্রামের যে গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তাদের দুবেলা অন্তত ডাল ভাতে খাওয়ার যদি নিশ্চয়তা আপনি দিতে চান, তাহলে তো এই সরকার থাকলে হবে না। একই ঘটনা ঘটছে শহরের জুয়ার নিয়ে। ভারতবর্ষের কোন রাজ্যে নাই, বামফ্রন্ট সরকার তারাই ত্রিপুরাতে প্রথম নগরে রেগার আদলে ডুয়েট চালু করেছিল। এখনো তাই হচ্ছে। কাজে ডুয়েট বলুন, রেগা বলুন, উন্নয়নমূলক যে দপ্তরগুলো আছে, রাস্তাঘাট, জল, কল, সেচ, এই কাজের সঙ্গে যারা যুক্ত কৃষি, এই দপ্তরগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয়, কোনো কাজে নাই। অথচ বাজেটে আমরা টাকা ধরে দিয়ে আসছি, এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, তার কোনো হিসেব নাই। কাজে এই পরিস্থিতি থেকে শ্রমজীবী অংশের মানুষ, গ্রামের মানুষ, শহরের শ্রমজীবী অংশের মানুষ, তাদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই সরকার থাকবে আর তাদেরকে রক্ষা করা যাবে? এটা হতে পারে, এটা হতে পারে না। এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। সামনের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামটা আসছে, সেই সংগ্রামের দৃঢ়তা নিয়ে, ঘনিষ্ঠতা নিয়ে, ঐক্যবদ্ধভাবে দাঁতে দাঁত রেখে আপনার জনগণের স্বার্থের পক্ষে আপনার উপর যে আক্রমণগুলো আজকে আসছে, এগুলোর বিরুদ্ধে রক্তাক্ত হয়ে শহীদের মৃত্যুবরণ করেও যারা লাল ঝান্ডা উপরে রেখে আপনার পাশে দাঁড়িয়ে অধিকারগুলো আদায় করবার সংগ্রাম করে চলেছে, এই ভাবাপন্ন যে শক্তি, তাদেরকে যদি আপনি সরকারে বসাতে না পারেন, তাহলে তো আপনার এই সমস্যার কোনো সমাধান হবে না। এই দিকটির প্রতি গুরুত্বপূর্ণ ভাবে নজর দিতে হবে। স্কুলে মাস্টার নাই, কলেজে অধ্যাপক নাই, হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী নাই, হাসপাতালে ঔষধ নাই। সাধারণ আপনার যদি অপারেশন করতে হয়, সুই কিনে আনতে হবে, সুগার কিনে আনতে হবে, তুলা হসপিটালিস কিনে আনতে হবে। শুধু গ্রাম থেকে রোগীকে যদি অ্যাম্বুলেন্স করে আগরতলা আনতে হয়, সেই অ্যাম্বুলেন্সের পেট্রোল ডিজেলের দাম রোগীকে বহন করতে হবে। কম ত্রিপুরা সশান্তে বলেছিলাম, এটা কি এমনি করছে? এই অবস্থা থেকে ত্রিপুরাকে যদি উদ্ধার করতে চান, স্কুলের শিক্ষক, কলেজ অধ্যাপক, হাসপাতালে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স এবং উপযুক্ত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা যদি করতে চান, এই সরকার থাকবে লুণ্ঠনের রাজত্ব চালিয়েছে এবং শিক্ষা দপ্তরটাকে নিয়ে ছেলে খেলা করছে। কাজে এর থেকে আমাদের ছেলে মেয়ে, তাদেরকে ভবিষ্যৎ, যারা ভারতবর্ষের ভাবি নাগরিক, তাদের ভবিষ্যৎকে সম্পূর্ণ অন্ধকার করে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে যদি রক্ষা করতে হয়, অসুস্থ মানুষ, গরিব মানুষ, নিরন্ন মানুষ, তাদের যদি স্বাস্থ্য রক্ষা করার জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাটাকে একটা ভালো জায়গায় ফিরে আনতে হয়, তাহলে এই সরকার রেখে কিন্তু চলবে না। সামনে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম, এই সংগ্রামকে এদেরকে উচ্ছেদ করার জন্য দৃঢ়তা, ঘনিষ্ঠতা নিয়ে ঘরে ঘরে আমাদের সংগঠিত হতে হবে। নূতন মানুষকে সেখানে তৈরি করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে, উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে। না হলে শুধু আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, আমরা যদি মনে করি আমাদের শক্তি জুড়ে সব কিছু হয়ে যাবে, তাহলে এটা নিজের শক্তিকে বাড়িয়ে চিন্তা করা হবে। মানুষ তো বিভ্রান্ত,
তাদেরকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চক্রান্ত চলছে জাতীয় স্তরে আমাদের রাজ্যে। কাজে এর থেকে মানুষকে উদ্ধার করতে গেলে পর মানুষের সাথে জীবন্ত সম্পর্ক, সামাজিক সম্পর্ক আমাদের সুদৃঢ় করতে হবে, তাদেরকে জয় করে আমাদের সঙ্গে আনতে হবে। এই যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হবে। কৃষক কৃষি আক্রান্ত, আমাদের লড়াই ফসল, কৃষকের কাছ থেকে তার উৎপাদিত ফসল একটা ন্যূনতম সহায়ক মূল্যে কেন্দ্রের সরকার কিনবে। কি চলছে ত্রিপুরায়? ফসল যখন কৃষকের ঘরে আসে, সে যখন বাজারে বিক্রি করতে যায়, যে প্রথম 3 মাস সরকার বাজারে যায়, হরিয়ানা মিডলম্যান যারা, তারা কৃষকের কাছ থেকে সস্তা দামে তার ফসল কিনে নিয়ে গুদামজাত করে, তাদের কাগজপত্র সমস্ত বদল করে, সরকার যখন বাজারে নামে, সেই সরকারের কাছ থেকে মিডলম্যান যারা, এবং এরা মন্ডলের লোক, শাসক দলের লোক, এরা সেখানে টাকা লুটপাট করছে। ভালো বীজ, ভালো সার কৃষক পাচ্ছে না, সেচে মেশিন কাজ করছে না, পানীয় জলের মেশিন কাজ করছে না, কারণ বিদ্যুৎ ব্যবস্থা ত্রিপুরা রাজ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে। উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা তৈরি করে গেছি। ভারতবর্ষের বাইরে এমনকি বাংলাদেশে ত্রিপুরা বিদ্যুৎ বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে, কিন্তু ত্রিপুরা এই যোগ শাসনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, কৃষি দারুণভাবে আক্রান্ত। এই পরিস্থিতিতে যদি কৃষি কৃষককে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, পানীয় জল, সেচ, এই সমস্ত বিষয়কে যদি আবার পূর্বের জায়গায় আরো উন্নত পরিস্থিতির মধ্যে আমরা নিয়ে যেতে চাই, তাহলে পরে এই সরকার থাকবে, আমাদের নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত করা যাবে, তাহলে দূর করা হবে। একে উচ্ছেদ করা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের মূল ভিত্তিটাকে উপজাতি অনুপজাত অংশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামী ঐক্য, এবং তার ফসল একদিকে যেমন বন্ধন সরকার, আরেকদিকে হচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকা সন্ত্রাসিত জেলা পরিষদ, নানাভাবে একে বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিজেপিতে তখন ত্রিপুরাতেই ছিল না, তারা বদলে দিয়েছিল, আপনারা জানেন, আমি তাদের নাম এখানে উল্লেখ নাই বা করলাম। এখন কি চলছে? বামফ্রন্ট সরকার এই এডিসি তৈরি করে তাদের যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে কিন্তু বসে থাকে। ভালো অফিসার, তাদের বেতন ভাতা, এডিসি এলাকার সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে পরিকাঠামো গড়ে তোলা, তার জন্য রাজ্য সরকারের যে বাজেট, তার বড় অংশের টাকা, এবং আমরা ঘোষণা করে বিধানসভার ভেতরে বলেছিলাম 100 টাকা যদি আমরা খরচ করি, 60 টাকা উপজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা খরচ করি, এবং তারপরে আমাদের গুরুত্বের জায়গা হচ্ছে তফসিলি অংশ, সংখ্যালঘু অংশের মানুষের। এর মধ্যে কোন রকম তঞ্চকতা ছিল না। এখন কি চলছে? কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজের জন্য যাচ্ছে ঘরের ছেলেরা মেয়েরা, ওখানে বেগুনে মারা যাচ্ছেন, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছেন। কোথায় সরকার? ওখানকার এডিসি যারা চালাচ্ছেন, যে বন্ধুরা, তারা তো কিছু বলছেন নেই সরকারের বিরুদ্ধে। এটা করে তারা যে আলু জ্বালবার চেষ্টা করেছিলেন, এই আলু তো নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে, তারাই তো জনগণ থেকে এখন বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু বলছি এডিসিকে রক্ষা করতে হবে, তাকে অর্থ দিতে হবে, ভালো অফিসার দিতে হবে, সরকার থেকে সব দিক থেকে সাহায্য করতে হবে। তার কাছে আমরা বলছি এই যোগ সরকার, তারাই তো সর্বনাশ করছে। তারা থাকবে, এডিসি শক্তিশালী হবে, নিজের পায়ে দাঁড়াবে, উপজাতি জনগণের জীবন যন্ত্রণা বুঝবে, এই ধারণা নিয়ে যদি আমরা চলবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ভুল করবো। তাই যেটা বলবো, এদেরকে সরকার থেকে উচ্ছেদ করে উপজাতি অনুপজাতি অংশের মানুষের ঐক্যকে সুদৃঢ় করে, এবং এই ঐক্যকে চোখের মূলের মতো রক্ষা করেই সামনের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে এই অশুভ শক্তিকে, জনভিত্তিক শক্তিকে গণদুষ্কর্মে পরাস্ত করে জনদরদী শক্তিকে এই রাজ্য সরকার পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। অফিসের শিক্ষক, কেরানি, কর্মচারী, অফিসার, তারা সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে কাজ করতে পারছে না। অফিসের ভেতরে প্রত্যক্ষভাবে, শারীরিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে। কি চলছে?
চলতে দেবেন, চলতে দেওয়া যায়। এই সরকারকে দেখে এই অবস্থার মধ্যে পরিবর্তন আনা যাবে। এই কারণেই এই সরকারটাকে পরাস্ত করতে হবে। ব্যবসা বাণিজ্য ঠিক চলছে, মানুষের তো পয়সা নেই, পয়সা না থাকলে জিনিসপত্রের কেনা বেচা কি হবে? এই যে শারদ উৎসবের মাস চলছে, সামনে কালী পূজা হবে, তারপরে দিন রাত্রি দ্বিতীয়, তারপর এক মাসের এই কর্মসূচি শেষ হবে। এই মাসটার জন্য ব্যবসায়ীরা অপেক্ষা করে, প্রজাতি অনুপজাতি নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের ত্রিপুরার মানুষ আদি অনাদিকাল থেকে এই সময়টার জন্য অপেক্ষা করতেন। এখন কি বিমর্ষ এই অবস্থা থেকে ত্রিপুরাকে যদি উদ্ধার করতে হয়, এই অর্থনৈতিক সংকটের হাত থেকে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত, তারা থেকে শুরু করে পরিবহন শিল্পের সাথে যারা যুক্ত, তাদেরকে যদি রক্ষা করতে হয়, সাধারণ মানুষকে যদি বাঁচাতে হয়, এই সরকার উচ্ছেদ করা ছাড়া কোনো বিকল্প নেই। শ্রমিকরা লড়াই করে যে অধিকারগুলো আদায় করেছে স্বাধীনতার পর, বিজেপি সরকার সর্বভারতীয় ক্ষেত্রে একটার পর একটা অধিকারগুলি হরণ করে সুশাসক মালিক যারা, তাদের সুবিধার জন্য নতুন আইন তৈরি করছে। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকার সময় এটাকে প্রতিহত করার চেষ্টা করেছি এবং শ্রম দপ্তর সেখানে শ্রমিকদের সঙ্গে বসে মালিকদের লুণ্ঠনের হাত থেকে শ্রমিকদের রক্ষা করবার জন্য, শ্রমজীবী মানুষদের রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। মালিক সরকার, শ্রম দপ্তর যে সরকারের প্রতিনিধিত্ব করে, তারা মিলে শ্রমিকদের ঠকাবার জন্য প্রতিনিয়ত ভূমিকা নিচ্ছে। আমি পেছনে যাব, এই যে শারদ উৎসব চলছে, এই সময়ে তারা যে বোনাস পান প্রত্যেক বছর, গত বছরটা বোনাস পেতেন, নতুন বছরে এটাতে 1%, 2%, 3% বেশি ভাগ এবার গুরুত্ব হয়ে গেছে। গত বছর পেয়েছেন, এবার তার থেকে কম অনেককে এখন পর্যন্ত বোনাসই দেওয়া হয়। আর কালকে গিয়ে দেখা গেল বামফ্রন্ট সরকারের যে প্রকল্প, আপনার এই যে নির্মাণ শ্রমিক, তাদের জন্য শত শত কোটি টাকা যে তহবিল তৈরি করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে নিয়েছে বামফ্রন্ট সরকার। এখন তারা বাহবা নেওয়ার চেষ্টা করছেন, নাম পাল্টে, এবং অভিযোগ করার চেষ্টা করছেন বামফ্রন্ট সরকার শ্রম দপ্তর কোনো ভূমিকা নেয়নি। মুখের মতো জবাব দিয়েছেন সেই ত্রিপুরা সাধারণ সম্পাদক কংগ্রেস শঙ্কর দত্ত, গতকাল 24 ঘন্টার ব্যবধানে সাংবাদিক বন্ধু কোনো জবাব দেয়। এই পরিস্থিতিতে শ্রমিক শ্রমজীবীদের স্বার্থ রক্ষা করতে গেলে পরে এই সরকারটা থাকবে, স্বার্থ রক্ষিত হবে, লুণ্ঠিত অধিকারগুলি পুনরুদ্ধার করা যাবে, এই ভাবনা নিলে কিন্তু ঠিক হবে না, আবার করতে হবে। তাই আপনাদের কাছে আমাদের যেটা আবেদন থাকবে, সামনের যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংগ্রাম, সেই সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুতি শুরু করতে হবে এবং দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে এদেরকে পরাস্ত করে জনগণের স্বার্থে কথা ভাবে লড়াই ময়দানে ভূমিকা নেয়। এরকম যে জনতার সরকার, এরকম একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আপনাদের একটা ঘনিষ্ঠ রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে, এবং তারা যদি দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কে তাদের হারাবে? এবং আপনারা, আমরা যে কথাগুলি বলছি, আপনাদের কথাই আমরা বলছি, আপনাদের থেকে জেনে শুনে বুঝে নিয়ে আপনারা তো সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন, ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কাজে আপনাদের তো হারাবার কিছু নেই। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা আপনার কাছে একটা বাড়তি শক্তি, বাড়তি সুযোগ, এটাকে পাথেয় করে সাহসে ভর করে এই অসম শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম অপেক্ষা করছে 3-4-5 মাসের ব্যবধানে। ষড়যন্ত্র করছে জনবিচ্ছিন্ন যারা, তাদের তো ষড়যন্ত্র করে ছাড়া কোনো রাস্তা নেই। কেন বলছি জনবিচ্ছিন্ন? না হলে 10 মাস আগে মুখ্যমন্ত্রী পাল্টায়, না হলে যাকে মুখ্য
তো লজ্জার কথা, মাথা হেট হয়ে যাওয়ার কথা, এটা শক্তির লক্ষণ না। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই নির্বাচন মোকাবেলা করার সাহস নেই, হিম্মত নেই, ভয় পেয়ে নানা কৌশল করে এই নির্বাচনটাকে পেছিয়ে দেওয়ার জন্য অবস্থান গ্রহণ করেছে। দলের ভেতরের অবস্থানে কি এখন পর্যন্ত বিজেপি এবং তার সহযোগী আইপিএফপি সব মিলিয়ে 6 থেকে 7 জন বিধায়ক দল ত্যাগ করে তারা অন্য দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, কেউ কেউ হয়তো এখনো অপেক্ষা করছে। এটা কিসের লক্ষ্য? ভেতর থেকে এই ফাফা দলের যে অস্তিত্ব সেটা মুক্ত হচ্ছে এবং এটা ভেঙে পড়ছে ধীরে ধীরে তাসের ঘরে পড়ছে। এই এরা পরিকল্পনা করছে এই নির্বাচনে ক্ষমতায় টিকে থাকার জন্য, পুনরায় ফিরে আসবার জন্য এই যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা নির্বাচন পর্যন্ত, এমনকি এই 4টা বিধানসভার উপনির্বাচনে যে বিশিষ্ট ভূমিকা নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, লুণ্ঠন করেছে, এর চাইতেও আরো ভিন্ন কোনো পদ্ধতির প্রয়োজন বলে করে তারা নিতে কৌশল করবেন না, এরকম ভাবনা নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। কিন্তু ঘটনা উল্টো, বাহিনী যারা এই গত নির্বাচন থেকে শুরু করে 4 বছর 4.5 বছর যাবৎ সারা ত্রিপুরায় তারা হল্লা করে বেরিয়েছে। এদের বাইক তো ভারতবর্ষের বাইরে থেকে আসেন, তাদের নিয়েই তো 18 নির্বাচন তারা করেছেন, পঞ্চায়েত থেকে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন। এখন কেন উত্তরপ্রদেশ থেকে আগাম 300 বাইক আনতে হচ্ছে? ত্রিপুরায় কি বাইকের অভাব দেখা দিয়েছে? বাইক আছে, চালাবার লোক পাচ্ছে না। যুবকদের মধ্যে একটা আত্ম অনুসন্ধানের মধ্যে দিয়ে তারা বুঝতে পারছেন আমরা প্রতারিত, প্রবঞ্চিত, প্রলুব্ধ হয়েছিলাম, নিজের ভাই নিজেরা এটা বুঝতে পারছেন। এবং এদের গোপন আলোচনা হচ্ছে ভোটের আগে 1 মাস 1.5 মাস 2 মাস আগে ভারতবর্ষের বাইরে থেকে নাকি 10,000 কর্মী আনবে, কৃষ্ণা প্রমুখ থেকে শুরু করে মন্ডল পরিচালনার জন্য। তাদের তো ভোট নয়, তাদের কেন আনবেন? তাহলে ত্রিপুরায় আপনারা যারা নিজেরা দাবি করেছিলেন আপনারাই সর্বশক্তিমান, 2047 পর্যন্ত এই ত্রিপুরায় আপনাদেরই সরকার থাকবে, দেশে তো থাকবে, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাইরে থেকে কেন 10,000 কর্মী আনতে হবে? মানুষ পাচ্ছেন না। এই ঘটনাগুলো কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যারা দুর্বলতায় ভুগছে, ভীত সন্ত্রস্ত মানুষের উপর আস্থা রাখতে পারছে না, কারণ মানুষ তাদের উপর আস্থা রাখছে। এই পরিস্থিতিতে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করবে, এ সম্পর্কে আমাদের সীতারাম ইয়েচুরি বারবার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছে। তার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলবো, সমস্ত ষড়যন্ত্র মানুষ ঐক্যবদ্ধ হলে, সাহস নিয়ে মানুষ যদি এগিয়ে যেতে পারে, মানুষের পক্ষে কিছু অসম্ভব না, সমস্ত অসম্ভবকে মানুষই সম্ভব করতে পারে। এই বেড়ে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন করবো, এগিয়ে যান। জয় আপনাদের জন্য অপেক্ষা করছে, নূতন ইতিহাস তৈরি করবার জন্য লড়াই ময়দানে আপনারাই ভূমিকা গ্রহণ করবেন। এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার।